আজকে আমরা আলোচনা করব কুলম্বের সূত্র। এরপরে দেখব যে কুলম্বের সূত্রের ভেক্টর রূপটা কীরকম দেখতে হয় এবং সবশেষে জানব যে কুলম্বের সূত্র থেকে আধানের সংজ্ঞা আমরা কিভাবে পেতে পারি। তো এই কুলম্বের সূত্রটি এসেছে বিজ্ঞানী কুলম্বের নামানুসারে। তার সম্পূর্ণ নাম হচ্ছে চার্লস অগাস্টিন ডি কুলম্ব। ইনি ফ্রান্সের একজন পদার্থবিজ্ঞানী। 1784-1785 খ্রিস্টাব্দ এই সময়কালে তিনি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে একটি সূত্র আমাদের সামনে উপস্থাপন করেন, যেটাকে আমরা কুলম্বের সূত্র হিসেবে জানি। কি বলা হয়েছে এই সূত্রে? এই সূত্রে বলা হয়েছে যে দুটি বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধান দুটির মানের গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যেকার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং এই বল এদের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। তো এই সূত্রটির প্রথমেই একটি কথা বলা হয়েছে, দেখো খেয়াল করে, বিন্দু আধান। এই বিন্দু আধান বলতে কি বোঝানো হচ্ছে সেটাকে আমাদের বুঝতে হবে। তোমরা নিউটনের মহাকর্ষ সূত্র নিশ্চয়ই পড়ে থাকবে। নিউটনের মহাকর্ষ সূত্রটিকে যদি তোমরা একটু রিমাইন্ড করো, দেখবে ওখানে এই ধরনেরই একটা কথা উল্লেখ করা হয়েছে। সেটা কি বলা হয়েছে? বস্তু কণা। নিউটনের মহাকর্ষ সূত্রে যে দুটি বস্তুর কথা বলা হয়েছে, ধরে নাও এই একটা বস্তু যার ভর m1 এবং এই একটা বস্তু যার ভর m2 এবং এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে r, এই বস্তু দুটিকে বলা হয়েছে কি? বস্তু কণা। এই বস্তু কণার সম্বন্ধে ধারণা যদি আমাদের একটা ক্লিয়ার ধারণা থাকে, তাহলে আমরা বিন্দু আধান সম্বন্ধেও ধারণা করতে পারবো যে বিন্দু আধান সম্বন্ধে বলতে অ্যাকচুয়ালি কি বোঝানো হচ্ছে। তোমরা উদাহরণ হিসেবে একটা ধরতে পারো, যেমন ধরো পৃথিবী আর সূর্য। আমরা জানি পৃথিবীর আকার অনেক বড়, সূর্যের আকার তার চেয়েও কয়েক গুণ বড়। তাহলে আমরা যখন পৃথিবী থেকে সূর্যের দিকে তাকাই, আকাশে সূর্যের দিকে তাকাই, তখন দেখতে পাই কি? সূর্য একটা ছোট্ট গোলকের মতো দেখতে, তাই না? তাহলে সূর্য কি আদতে এতটা ছোট? তা তো নয়। সূর্য তো পৃথিবীর থেকেও কয়েক গুণ বড়। তাহলে তাকে ছোট কেন দেখাচ্ছে? তার একটাই কারণ, সে পৃথিবী থেকে অনেক অনেক দূরে রয়েছে। তার মানে দূরত্ব বাড়ার সঙ্গে সঙ্গে বস্তুটির আকার ছোট বলে মনে হয়। তাহলে এখানে এই যে বস্তু কণার কথা উল্লেখ করা হয়েছে, এখানে বস্তু কণা বলতে কোনো ছোট্ট ক্ষুদ্র কণা নয়। সেই বস্তুটি আকার বিশাল আকার হতে পারে, কিন্তু সেই বস্তু দুটির মধ্যেকার দূরত্ব আর সেটা যদি এতটাই বড় হয় যে তাদেরকে অনেক ক্ষুদ্র বলে মনে হয় তাদের দূরত্বের সাপেক্ষে, তখন আমরা তাকে বলবো একটি বস্তু কণা। এবং এই বস্তু কণার জন্যই কিন্তু নিউটনের মহাকর্ষ সূত্রটি প্রযোজ্য। ঠিক একইভাবে এই বিন্দু আধানের জন্য কুলম্বের সূত্রটি প্রযোজ্য। যে কোনো আধান নিলে পরে তার ক্ষেত্রে কুলম্বের সূত্রটি প্রযোজ্য হবে না, সেটা একমাত্র একটা বিন্দু আধানের জন্যই হতে হবে। তো বিন্দু আধান বলতে বোঝানো হয়েছে যে, ধরে নাও এই একটা বস্তু যার মধ্যে আধান রয়েছে Q1 আর এই একটা বস্তু যার মধ্যে আধান রয়েছে Q2, ঠিক আছে? এবং এদের মধ্যবর্তীকার দূরত্ব ধরে নাও r। তাহলে এই বস্তু দুটির আকার, মানে এই আহিত বস্তু দুটি চার্জড পার্টিকেলগুলোর মধ্যেকার দূরত্ব r যদি এদের আকারের তুলনায় অনেক বড় হয় বা এদের আকার এদের মধ্যবর্তী দূরত্বের তুলনায় অনেক ছোট হয়, তখন আমরা এটাকে বলবো বিন্দু আধান। এবং এই ক্ষেত্রে কুলম্বের সূত্রটি প্রযোজ্য। পরিষ্কার? তাহলে বলা হয়েছে যে বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল। তাহলে বিন্দু আধানের ধারণাটা স্পষ্ট হলো যে বিন্দু আধান বলতে বোঝানো হচ্ছে সেই সমস্ত আধান, সেই সমস্ত আহিত বস্তু যাদের আকার তাদের দুজনের মধ্যবর্তী দূরত্বের তুলনায় অনেক ছোট, ঠিক আছে? এবার আকর্ষণ বা বিকর্ষণ বল এই কথাটি কেন বলা হয়েছে? তার কারণ আমরা জানি যে আধান দু প্রকারের হয়, ধনাত্মক আধান আর ঋণাত্মক আধান। এবার দুটো ধনাত্মক আধান যদি পাশাপাশি রাখি, তাহলে তাদের মধ্যে কী বল ক্রিয়া করবে? বিকর্ষণ বল। দুটি ঋণাত্মক আধান পাশাপাশি রাখি, তাহলে তাদের মধ্যে কী বল ক্রিয়া করবে? বিকর্ষণ বল। কিন্তু যদি একটি ধনাত্মক আধান একটি ঋণাত্মক আধানকে পাশাপাশি রাখি, তাহলে তাদের মধ্যে আকর্ষণ বল ক্রিয়া করবে। কারণ আমরা জানি যে যদি সমজাতীয় আধান পরস্পরকে বিকর্ষণ করে আর বিষমজাতীয় আধান পরস্পরকে আকর্ষণ করে। তাহলে এখানে যে দুটো আধান নেওয়া হয়েছে, আমি তো এখানে উল্লেখ করিনি যে এই আধান দুটি কী। যদি দুটো সমজাতীয় আধান মানে দুটোই পজিটিভ চার্জ হয়, তাহলে তাদের মধ্যে বিকর্ষণ বল ক্রিয়া করবে, বা দুটো যদি নেগেটিভ চার্জ হয় তাহলে তাদের মধ্যে বিকর্ষণ বল ক্রিয়া করবে। কিন্তু যদি একটা পজিটিভ একটা নেগেটিভ হয়, তখন তাদের মধ্যে আকর্ষণ বল ক্রিয়া করবে। তাহলে ইন জেনারেল কেস সূত্রটির মধ্যে বলা হয়েছে আকর্ষণ বা বিকর্ষণ। তাহলে এত পর্যন্ত পরিষ্কার। এরপরে বলেছে কি যে এই বলের মান, এদের মধ্যে একটি বল ক্রিয়া করবে
যেটাকে বলা হয় তড়িৎ বল বা ইলেকট্রিক ফোর্স। ঠিক আছে, ইলেকট্রিক ফোর্স। এই ইলেকট্রিক ফোর্স বা তড়িৎ বলের মান এই আধান দুটির মানের গুণফলের সমানুপাতিক, অর্থাৎ এফ ইজ প্রপোর্শনাল টু Q1 ইন্টু Q2। মানে আধান দুটির মান যদি বেশি হয় তাহলে বলের মান, তাদের মধ্যে ক্রিয়াশীল তড়িৎ বলের মানও অনেক বেশি হবে। যদি আধান দুটির মান কম হয় তুলনামূলকভাবে, তাহলে তাদের মধ্যেকার তুলনামূলক যে আকর্ষণ বা বিকর্ষণ বল হবে, তড়িৎ বল, সেটাও তুলনামূলকভাবে অনেকটা কম হবে। এবং বলা হয়েছে কি এদের মধ্যেকার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, অর্থাৎ এদের মধ্যবর্তী দূরত্ব যেটা ধরেছি আমরা আর, তাহলে আরটা হবে অ্যাকচুয়ালি 1/r² সঙ্গে প্রপোর্শনাল, এই এফটা। এই দুটো কথা এখানে বলা হয়েছে। শেষে বলা হয়েছে যে এই বল এদের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। মানে এই যে Q1 আধানটি রয়েছে, এটি Q2 আধানের ওপর এটি বল ক্রিয়া করবে। আমরা ধরে নিলাম এই দুটি পজিটিভ। ঠিক আছে, ধরে নিলাম দুটোই পজিটিভ। তাহলে পজিটিভ আধান কি পরস্পরকে বিকর্ষণ করবে, তার মানে Q1 Q2-কে বিকর্ষণ করবে, Q2 Q1-কে বিকর্ষণ করবে। এবার বিকর্ষণ করলে কি হবে, Q1 Q2-কে দূরে ঠেলে দিতে চাইবে। এবার দূরে ঠেলে দেওয়াটা তো অনেকভাবে হতে পারে, মানে ধরে নাও Q1 এবং Q2, ঠিক আছে, তো এই Q1 Q2, তো এই Q1 Q2-কে তো এদিক বরাবরও ঠেলতে পারে, এদিক বরাবরও ঠেলতে পারে, এদিক বরাবরও ঠেলতে পারে। কোন দিক বরাবর ঠেলবে এটাই স্পেসিফিক্যালি বলা আছে, যে এই বল এদের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। অর্থাৎ এদের সংযোজক সরলরেখাটা বলতে এই যে সরলরেখাটি হয়েছে, এই সরলরেখা বরাবর ক্রিয়া করবে। আমরা বাকি দুটো যে পসিবিলিটি ছিল, এই দিক বরাবর একটা, এদিক বরাবর একটা, এটা হবে না, এই দিক বরাবরই হতে হবে। ঠিক একইভাবে Q2 আধানটি Q1 আধানের উপর একটা বল ক্রিয়া করবে, সেটি কোন দিক বরাবর ক্রিয়া করবে, একদম সংযোজক সরলরেখা বরাবর উল্টো দিকে ক্রিয়া করবে, এই দিকে। এবার এখানে আমি একটা কথা তোমাদেরকে বলে রাখি, এই যে Q1 আধানটি Q2 আধানের উপরে এফ বল ক্রিয়া করছে, আর Q2 আধানটিও Q1 আধানের উপরে এফ বল ক্রিয়া করছে। তোমাদের একটা জিনিস পরিষ্কার ধারণা থাকা দরকার, যে ধরে নাও এই Q1 আধান এর মান হচ্ছে 10 কুলম, আর Q2 আধান এটা ধরে নাও 5 কুলম। এবার বলো যে Q1 আধানটি Q2 আধানকে বেশি বল প্রয়োগ করবে, নাকি Q2 আধানটি Q1 আধানকে বেশি বল প্রয়োগ করবে? এখানে তোমাদেরকে বলে রাখি, Q1 এবং Q2-র মধ্যে যে বল ক্রিয়া করবে সেটা সবসময় সমান হবে। মানে Q1 আধান Q2 আধানকে যে বলে বিকর্ষণ করবে, Q2 আধানও Q1 আধানকে ঠিক ততটা বলেই বিকর্ষণ করবে, তাদের মান যতই হোক না কেন। পরিষ্কার? তাহলে সেই জন্যই এই এফের ভ্যালু, মানে Q2 দ্বারা Q1-এর ওপরে বল আর Q1 দ্বারা Q2-এর ওপরে বল, এই দুটো ভ্যালু কিন্তু সবসময় এক হবে। ঠিক আছে, তাহলে এবার ফিরে আসা যাক সূত্রটিতে। বলা হয়েছে যে এফ ইজ প্রপোর্শনাল টু Q1 ইন্টু Q2 এবং এফ ইজ প্রপোর্শনাল টু 1/r²। তাহলে এই দুটোকে যদি আমরা কম্বাইন করে লিখি, তাহলে আমরা পাবো এফ ইজ প্রপোর্শনাল টু Q1 ইন্টু Q2/r²। এবার এটা একটা সমানুপাতিক চিহ্ন এসেছে, তাই সমানুপাতিক চিহ্নটাকে যদি তুলতে হয়, তাহলে একটা সমানুপাতিক ধ্রুবককে আমাদেরকে ইন্ট্রোডিউস করতে হবে। ধরে নিলাম এটা কে, Q1 ইন্টু Q2/r²। পরিষ্কার? এই কেটি একটি ধ্রুবক। দেখা যায় এই কে এর ভ্যালু হয় 8.987 ইন্টু 10⁹ নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার। এখানে দেখো এই 8.987, এটাকে আমরা অ্যাপ্রক্সিমেটলি লিখতে পারি কত, 9 ইন্টু 10⁹। আমরা যখন পরবর্তীকালে ক্যালকুলেশনগুলো করব, তখন এই কে এর ভ্যালু কিন্তু 9 ইন্টু 10⁹, এটা ইউজ করব, কারণ এতে আমাদের ক্যালকুলেশনটি অনেক বেশি সহজ হবে। এবার দেখো এই সংখ্যাগত মানটা কিন্তু সবাই মনে রাখতে পারে, কিন্তু এই যে একক, এই এককটা কিন্তু খুব সহজে অনেকেই মনে রাখতে পারে না। যারা মনে রাখতে পারে তারা খুব ভালো, কিন্তু যারা মনে রাখতে পারে না তাদের জন্য একটা ছোট্ট ট্রিক আমি বলে দিই কীভাবে মনে রাখবে। তোমরা দেখো, এফ নিউটনের কুলম্বের সূত্র অনুযায়ী এফ কত, কে ইন্টু Q1 ইন্টু Q2/r²। তাহলে আমার কার একক জানতে হবে, কে এর একক। তাহলে কেটাকে একটা সাইডে রাখো আর বাকি সবগুলোকে একটা সাইডে নিয়ে যাও। তাহলে কেটাকে এক পাশে রেখে আমি বাকিগুলোকে যদি এক পাশে নিয়ে যাই, তাহলে F/r² ইন্টু Q2 হবে, তাই তো? এবার এফটা কি, এফ হচ্ছে বল, বলের একক কি, নিউটন।
ঠিক। আচ্ছা, আরটা কি? দূরত্ব। দূরত্বের একক কি? মিটার। মিটার স্কোয়ার হবে যেহেতু আর এর স্কোয়ার আছে। আর নিচে Q1 এবং Q2। Q1 ও Q2 কি? চার্জ বা আধান। আর আধান বা চার্জের একক কি হয়? কুলম। তাহলে দুটো কুলম আছে, কুলম কুলম, কুলম স্কোয়ার হবে। তাহলে এটাকে একটু সাজিয়ে লিখলে পাবো আমরা কি? নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার। পরিষ্কার বোঝা গেল? তাহলে এইভাবে যে কোনো বড় বড় মনে করো কোনো একক রয়েছে, সেটাকে তোমরা মনে রাখতে পারো না, কিন্তু সেটা যেই ফর্মুলা থেকে এসেছে সেই ফর্মুলাটাকে যদি মনে রাখতে পারো, যেটা সহজেই সবার মনে থাকে, সেই ফর্মুলা জানলে পরে সহজে কিন্তু আমরা সেই ধ্রুবকটির বা সেই যেটা অজানা রাশিটির এককটি সেটা আমরা সহজে কিন্তু বের করে নিতে পারবো, যেটা আমরা এক্ষেত্রে দেখলাম। আচ্ছা, এবার দেখো এই যে আধান দুটো Q1 এবং Q2 এদেরকে নিয়ে যে আমরা এক্সপেরিমেন্টটা করছি, এদেরকে যদি আমি এই বায়ু মাধ্যমে রেখে এক্সপেরিমেন্ট করি, তাহলে যা এফ এর ভ্যালু হয়, তাদেরকে যদি অন্য কোনো মাধ্যমে, ধরে নাও আমরা জলের তলায় নিয়ে গেলাম, জলের মধ্যে নিয়ে গিয়ে দুটো আধানকে ঠিক একই দূরত্বে রাখলাম, তাদের মধ্যে দেখলাম ক্রিয়াশীল বলটা কত হচ্ছে। দেখব এদেরকে যদি আমি বায়ু মাধ্যমে রাখি, তাহলে তাদের মধ্যে যে বল ক্রিয়া করবে, তাদেরকে যদি জলের তলায় নিয়ে গিয়ে আমরা এক্সপেরিমেন্টটা করি, তাহলে যে বলটা ক্রিয়া করবে সেটা কিন্তু এক হবে না। অর্থাৎ এফ আর এফ ড্যাশটা কখনোই এক হবে না। সুতরাং বোঝা যাচ্ছে যে আমরা আধান দুটিকে কোন মাধ্যমে নিয়ে তাদের মধ্যে ক্রিয়াশীল বলটা পরিমাপ করছি তার উপরে খুব ডিপেন্ড করছে। এবং এভাবে দেখা যায় যে এই কে এর ভ্যালুটা হয় 1/4πε0 এর সঙ্গে সমান, যেটা কত হয় 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার। এখানে দেখো একটা ছোট্ট কথা লেখা হয়েছে, এপসাইলন। এটাকে বলা হয় এপসাইলন, EPSILON, এপসাইলন। এটাকে লেখা হয় এইভাবে। এবার এপসাইলনটাকে বলা হয় মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। এই তড়িৎ ভেদ্যতার উপরে আমার আরেকটা ভিডিও রয়েছে, তোমরা চাইলে ওটাকে দেখতে পারো। দেখলে পরে তোমাদের এই মাধ্যমের তড়িৎ ভেদ্যতা কী এটা সম্বন্ধে একটা স্পষ্ট ধারণা হয়ে যাবে। এবার যখন বায়ু মাধ্যম হয়, তখন বায়ু মাধ্যমের ক্ষেত্রে আমরা এটার নিচে একটা সাফিক্সে 0 বসিয়ে দিই বা 0 বসিয়ে দিই। সেজন্য এই পুরো টার্মটাকে একসাথে বলি আমরা ε0। এটা হচ্ছে বায়ু মাধ্যমের ক্ষেত্রে। পরিষ্কার? তো দেখা যায় এই ε0 এর ভ্যালু হয় 8.85 × 10⁻⁻12 কুলম স্কোয়ার পার নিউটন মিটার স্কোয়ার। এবার আমরা যদি এই 1/4πε0 অর্থাৎ 4 এর জায়গায় 4 লিখলাম, পাইয়ের জায়গায় আমরা জানি 3.14 হবে, আর ε0 এর জায়গায় যদি আমরা বসাই 8.85 × 10⁻⁻12, তোমরা যদি ক্যালকুলেট করো দেখবে এটার ভ্যালু অ্যাপ্রক্সিমেটলি 9 × 10⁹ এর সঙ্গে সমান হয়ে যায়, যেটার একক হয় নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার। সুতরাং এই 1/4πε0 এর ভ্যালু আর কে এর ভ্যালু দুটো একই হয়ে যাচ্ছে। তাহলে আমরা কে এর জায়গায় 1/4πε0 লিখতে পারি, কারণ কেটা কোনো স্পেসিফিক না। কেটা বলতে কি বোঝানো হচ্ছে? একটা ধ্রুবক। ধ্রুবকটা কিসের উপর ডিপেন্ড করছে? পরবর্তীকালে দেখা গেল যে এটা মাধ্যমের উপর ডিপেন্ড করছে, যে আমরা কোন মাধ্যমে নিয়ে এক্সপেরিমেন্টটা করছি। সুতরাং কে এর জায়গায় এই 1/4πε0 লেখাটা অনেক বেশি যুক্ত, কারণ মাধ্যমের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই ε0 এর ভ্যালুটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে আমরা যদি একটু সুন্দরভাবে সাজিয়ে এই সূত্রটিকে লিখি, তাহলে আমরা পাব কুলম্বের সূত্রানুসারে F মানে তড়িৎ বল 1/4πε0 Q1 × Q2/r²। পরিষ্কার? এটা হচ্ছে কুলম্বের সূত্রের ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন। এটা যদি আমরা এসআই এককে মাপি, Q1 Q2 R এই সবগুলোকে যদি আমরা এসআই এককে মাপি, তাহলে এটা হবে নিউটন, ঠিক, ইন এসআই ইউনিট। কিন্তু যদি আমরা এটাকে সিজিএস এককে মাপি, দেখা যায় একটা মজার জিনিস। ইন সিজিএস ইউনিট
সিজিএস এককে দেখা যায় যে এই 1/4πε0 এই ভ্যালুটা হয়ে যায় 1, অর্থাৎ 1/4πε0 জায়গায় হয়ে যাবে আমাদের 1 যদি আমরা সিজিএস পদ্ধতিতে লিখি। তাহলে সিজিএস পদ্ধতিতে এটা হবে Q1 × Q2/r²। এত কত হবে এটা ডাইন, কারণ আমরা জানি বলের সিজিএস ইউনিট হচ্ছে ডাইন। পরিষ্কার? তাহলে কুলম্বের সূত্রের ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন এসআই পদ্ধতিতে এবং সিজিএস পদ্ধতিতে কি হবে সেটা আমরা পেয়ে গেলাম। এবার আমরা দেখব যে এই যে কুলম্বের সূত্র, এই যে দুটি আধানের মধ্যে ক্রিয়াশীল বল, এটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করছে। দেখা যায় এই কুলম্বের সূত্রটি দুটি বিষয়ের উপর নির্ভর করে, দুটি নয় তিনটি বিষয়ের উপর নির্ভর করে। এক হচ্ছে, আগে লিখে দিই, নির্ভরশীলতা। এক নাম্বার হচ্ছে আধানের উপরে, আধানের মানের উপরে। আধানের মান যত বেশি হবে তাদের মধ্যে ক্রিয়াশীল বলের মান তত বেশি হবে, যেটা আমরা দেখেছি একটু আগে। দ্বিতীয় হচ্ছে মধ্যবর্তী দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ এই দুটি আধানের মধ্যে ক্রিয়াশীল বল যে ক্রিয়া করছে এদের মধ্যবর্তী দূরত্ব আর, এই আর এর ভ্যালু যত বাড়তে থাকবে এফ এর ভ্যালু তত কমতে থাকবে, ঠিক কিনা? আরটা যত বাড়তে থাকবে এফটা তত কমতে থাকবে, কারণ আরটা ডিনোমিনেটরে আছে। তাহলে আমরা বলতে পারি যে দূরত্বের সঙ্গে সঙ্গে এটা ডিপেন্ড করছে যে তাদের মধ্যে ক্রিয়াশীল বলটা কত হবে। তৃতীয় যেই ব্যাপারটা, যেটা আমরা একটু আগে বললাম, তড়িৎ ভেদ্যতা অর্থাৎ পারিপার্শ্বিক মাধ্যমের উপরে নির্ভর করছে, পারিপার্শ্বিক মাধ্যমের উপরে নির্ভর করছে। এই তিনটি বিষয়ের উপরে কুলম্বের সূত্রটি নির্ভর করে, বা দুটি আধানের মধ্যে ক্রিয়াশীল তড়িৎ বলের মান নির্ভর করে। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা দেখব সেই দ্বিতীয় পয়েন্টটি, যেখানে আমরা দেখেছিলাম যে এর ভেক্টর রূপটা কীরকম দেখতে হয়। কুলম্বের সূত্রের ভেক্টর রূপ। আমরা জানি কি, বল একটি স্কেলার রাশি না ভেক্টর রাশি? বল একটি ভেক্টর রাশি। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা শুধুমাত্র বলের মান নিয়ে হিসেব করলাম। এই যে দুটি আধানের মধ্যে এই ধরো নাও আমাদের আধান একটা রয়েছে Q1, আর এর থেকে আর দূরত্বে এই একটা আধান রয়েছে Q2, ঠিক? এদের মধ্যবর্তীকার দূরত্ব হচ্ছে আর, ঠিক আছে? তাহলে Q1 আধান Q2 আধানের উপর একটা বল ক্রিয়া করছে, ধরে নাও এদিক বরাবর ক্রিয়া করছে, আর Q2 আধান Q1 আধানের উপরে ঠিক বিপরীত দিক বরাবর এদিক বরাবর ক্রিয়া করছে। আচ্ছা, দুটো বল মান একই, সংখ্যাগতভাবে তাদের পরিমাপটা একই হচ্ছে, কিন্তু এদের দেখো দিকগুলো বিপরীত। একটা বাদিক থেকে ডান দিক বরাবর ক্রিয়া করছে, একটা ডান দিক থেকে বাদিক বরাবর ক্রিয়া করছে। এটা আমরা একটু পরিষ্কারভাবে বোঝার জন্য লিখি। দেখো সাফিক্সে যখন 1 নম্বর আধানটি 2 নম্বর আধানের ওপরে বল ক্রিয়া করছে, তখন আমরা লিখব F21, উপরে দিয়ে দেবো একটা ভেক্টর চিহ্ন। ঠিক আছে? 1 নম্বর আধান দ্বারা 2 নম্বর আধানের ওপর ক্রিয়াশীল বল। ঠিক একইভাবে এই এফটাকে লিখতে পারি F12, অর্থাৎ 2 নম্বর আধান দ্বারা 1 নম্বর আধানের ওপরে ক্রিয়াশীল বল। কত হবে? দেখো এই F21 মানে 1 নম্বর আধান দ্বারা 2 নম্বর আধানের ওপরে ক্রিয়াশীল বল হবে 1/4πε0 Q1 × Q2/r²। সাথে এর একটা দিক নির্দেশ করার জন্য আমরা জানি ইউনিট ভেক্টরকে ব্যবহার করা হয়, এটা হচ্ছে এটা। 1 থেকে 2 এর দিকে গেলে পরে আর বরাবর 1 থেকে 2 এর দিকে গেলে যে দিক হবে সেই দিক বরাবর F21টা অ্যাক্ট করছে। এটা হচ্ছে 1 নং আধান দ্বারা 2 নং আধানের উপর ক্রিয়াশীল বল। ঠিক আছে? এবার ক্রিয়াশীল বল, এবার দেখো 2 নম্বর আধান দ্বারা 1 নম্বর আধানের উপরে ক্রিয়াশীল বলের এক্সপ্রেশনটা কিভাবে লিখব? 1/4πε0
Q1 ইন্টু Q2 বাই আর স্কোয়ার। এটা হবে 2 থেকে 1 দিকে যাচ্ছে, এটা এইভাবে হবে একক একক ভেক্টর, তাই না? এখন দেখো এই যে R12টা আমরা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছি মেজার করছি, যখন 1 থেকে 2 এর দিকে যাচ্ছি তখন হচ্ছে আমাদের R12। আর R21 বলতে বোঝাচ্ছে 2 থেকে 1 এর দিকে যাচ্ছি, তাই তো? তাহলে R12 আর R21 ঠিক বিপরীত। বিপরীতকে বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করি? একটা নেগেটিভ সাইনকে ব্যবহার করি। তাহলে দেখো এই রিলেশনটার মধ্যে আর এই রিলেশনটার মধ্যে পার্থক্য শুধু এইটুকুতে আছে, R12 আর R21। এবার দেখলাম যে R12 আর R21 নেগেটিভ একটা অপরটার, মানে একটা অপরটার অপোজিট। তাহলে আমরা লিখতে পারি F21 ইজ ইকুয়ালস টু মাইনাস অফ F12। এটাই হচ্ছে আমাদের কুলম্বের সূত্রের ভেক্টর রূপ, যেখানে বলা হয়েছে যে দুটি বস্তু বা দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল বল, এই বল দুটির মান সমান এবং বিপরীতমুখী। এই নেগেটিভ সাইন দিয়ে এটাই বোঝানো হচ্ছে। আচ্ছা, এবার আমরা জানব যে কুলম্বের সূত্র থেকে আমরা আধানের ধারণা কি করে পেতে পারি। দেখো কুলম্বের সূত্র থেকে আধানের ধারণা, কুলম্বের সূত্র থেকে আধানের ধারণা, এটা আমরা দেখতে চাই। ঠিক আছে, একটা জিনিস খেয়াল করে দেখো যে কুলম্বের সূত্র থেকে আমরা পেয়েছি 1/4πε0 Q1 ইন্টু Q2 বাই আর স্কোয়ার। ঠিক আছে, এবার ধরে নাও যে এই এফ এর মান হচ্ছে 9 ইন্টু 10⁹ নিউটন এবং আর তাদের মধ্যবর্তীকার দূরত্ব Q1 এবং Q2-র মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 1 মিটার। ঠিক আছে, তাহলে যদি এই ফর্মুলার মধ্যে তোমরা বসাও 9 ইন্টু 10⁹ এফের জায়গাতে, আচ্ছা 1/4πε0 ভ্যালু এসআই পদ্ধতিতে কত হয় আমরা জানি, 9 ইন্টু 10⁹ লিখলাম ইন্টু Q1 ইন্টু Q2 বাই আর স্কোয়ার। আর ধরলাম কত আমরা 1 মিটার, তাহলে 1 স্কোয়ার। এটাকে যদি তোমরা ক্যালকুলেট করো তাহলে দেখবে এটা আসবে Q1 ইন্টু Q2 ইজ ইকুয়ালস টু 1। ঠিক, কারণ এই 9 ইন্টু 10⁹, এই 9 ইন্টু 10⁹, এই দুটো ক্যান্সেল আউট হয়ে যাবে, আর 1 তো 1, সুতরাং Q1 ইন্টু Q2 সেটা হয়ে যাবে 1। তাহলে Q1 আর Q2 1, ধরে নাও এই যে এই আধানটি Q1 আর এই আধানটি Q2, ধরে নাও এই দুটোই সমান আধান, এটাও Q এটাও Q। তাহলে আমরা কি লিখব? Q ইন্টু Q ইকুয়ালস টু 1। তাহলে Q স্কোয়ার হবে 1, অর্থাৎ Q হবে প্লাস মাইনাস 1। এটা রুট ওভার করলে, একে রুট ওভার করলে প্লাস মাইনাস 1 আসবে। তাহলে এটাই হচ্ছে আমাদের বের করার ছিল, এটার থেকে আমরা দেখো পেয়ে যাচ্ছি। যদি তাহলে এটাকে যদি আমরা সাজিয়ে বলি, দেখো এই Q1 এবং Q2 আধানকে যদি পরস্পরের থেকে 1 মিটার দূরত্বে রাখি, তার ফলে তাদের মধ্যে ক্রিয়াশীল তড়িৎ বলের মান যদি 9 ইন্টু 10⁹ নিউটন হয়, তাহলে আমরা বলতে পারি যে এই আধান দুটির মান 1 কুলম্ব। আরেকটু সাজিয়ে বলে দেখো, Q1 আর Q2কে আমরা কি ধরেছি? সমান। তার মানে সমান দুটি সমজাতীয় এবং সমমানের আধানকে পরস্পর থেকে 1 মিটার দূরত্বে রাখলে তাদের মধ্যে ক্রিয়াশীল তড়িৎ বলের মান যদি 9 ইন্টু 10⁹ নিউটন হয়, তাহলে আমরা বলতে পারি প্রত্যেকটি আধানের মধ্যে 1 কুলম্ব আধান রয়েছে। পরিষ্কার? এটাই হচ্ছে কুলম্বের সূত্র থেকে আধানের ধারণা।
অর্থাৎ দুটি সমমানের ও সমজাতীয় আধানকে পরস্পরের থেকে আর ইকুয়ালস টু কত, আর তো লিখলাম না, এটা লিখবো 1 মিটার, 1 মিটার দূরত্বে রাখলে তাদের মধ্যে ক্রিয়াশীল তড়িৎ বল যদি 9 × 10⁹ নিউটন হয়, তাহলে বলা যায় প্রত্যেকের আধান 1 কুলম। তাহলে 1 কুলম আধান বলতে আমরা বোঝাবো দুটি আধান যারা সমজাতীয় এবং সমমানের আধান, পরস্পর থেকে 1 মিটার দূরত্ব থেকে 9 × 10⁹ নিউটন বল প্রয়োগ করছে, তাহলে বলবো যে প্রত্যেকের মধ্যে 1 কুলম আধান রয়েছে। তাহলে আশা করি তোমরা কুলম্বের সূত্রের ভেক্টর রূপ এবং তার থেকে আধানের ধারণা কী করে পেতে পারি তার একটা স্পষ্ট ধারণা তোমাদেরকে আমরা দিতে পারলাম। তাহলে আজকের ডিসকাশন আমরা এখানেই শেষ করছি। সঙ্গে থেকো, ভালো থেকো, ধন্যবাদ।